একটা আমাকে দিবে Hey guys, welcome back to the channel. Welcome to a new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা হতে চলেছে আমার এই দার্জিলিং শিটং ট্রিপের সর্বশেষ ব্লগ। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। লাস্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম তখন মেয়ে ছিল 7 মাস বয়স, এখন 2.5 হয়ে গেছে। এই যে আর ঠিক এই রকমই একটা টি শার্ট পরে এখানে ছবি আছে। আর ভেতরে তখন আমরা ঢুকিনি, প্রচুর ফগি ওয়েদার ছিল। আজ তো ক্লিয়ার আছে, তো একবার ভেতরে যাব নিশ্চয়ই। তো চলো যাওয়া যাক। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লগে শেয়ার করব আমরা কোথায় এসেছি। এটা হলো একটা পাইন ফরেস্ট বা পাইন বন বলতে পারো, যেটা দেখতে অপূর্ব। আর সেখানে ঢুকতে গেলে তোমাকে পার হেড 20 রুপিস করে দিতে হবে। এবারে তোমরা বলতেই পারো পাইন ফরেস্ট আবার কি, সব পাইন ফরেস্ট তো একই রকম দেখতে হয়। ইয়েস, কিন্তু কিছু কিছু টাইমে এমন একটা টাইম একটা ক্লিক করে যায় না, যেখানে একটা অদ্ভুত সুন্দর যে সৌন্দর্য সেটা প্রকাশ পায়। আর এই পাইন ফরেস্টের ভেতরে এরকম একটা ঝুলন্ত ব্রিজ করা ছিল, যেখানে মেয়েরা খুব আনন্দের সাথে এপার থেকে ওপার করছিল। আমারও বেশ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি বুঝতে পারলাম ওই 20 রুপিসটা এর জন্যই নিয়েছিল। কি দেবে? টিকিট নিয়ে কি করবি? ঘোরা হয়ে গেল তো। যা নিয়ে টিকিট নিয়ে আয়, যা। থ্যাংক ইউ বল। সেই সুদূর দার্জিলিং থেকে এই পাইন ফরেস্ট, এটার দূরত্বটা কিন্তু অনেক ছিল। এতক্ষণ খালি মুখে আসাতে মুখটা কেমন একটু চা চা করছিল। তার জন্যই পাইন ফরেস্ট থেকে বেরিয়েই খেয়ে নিলাম একটু চা। চা খাওয়া মাত্রই গাড়িতে বসে আবার রওনা দিলাম এনজিবির পথে। আগেই বলেছি এনজিবি যাওয়ার পথে কিন্তু আমাদের পড়বে অনেকগুলো সাইট সিন, আর এটা আরো একটা মেমোরেবল জায়গা, যেখানে একবার এসে আমরা রাস্তা ভুল করে চলে গেছিলাম অন্যদিকে। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ফর দ্য ডে, সেটা হলো সীমানা ভিউ পয়েন্ট। নামটা শুনে আশা করছি বুঝতেই পেরে গেছো এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট কেন। কারণ কি না, এটা অলমোস্ট ইন্ডিয়া আর নেপালের বর্ডার, তার জন্য এই জায়গার নাম সীমানা ভিউ পয়েন্ট। জায়গাটা মনে পড়ছে? মুম্বাই কেমন লাগলো? বাইক নিয়ে আর গাড়ি নিয়ে কোনটার এক্সপিরিয়েন্স বেশি? দুটোই জীবনে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর কিছু চাহিদা নেই। দারুণ, গাড়ি নিয়ে এক আলাদা অনুভূতি, বাইক নিয়ে আলাদা অনুভূতি, দুটোই বেশ ভালো। সবাইকে বলবো চেষ্টা করুন দুটোর উপভোগ করার, আশা করি ভালো লাগবে। আর আমার মেয়ে ডাবল টাইম, যদিও এটা আলটিমেটলি কিছুই মনে থাকবে না। এটা হলো আমার থার্ড টাইম এই সীমানা ভিউ পয়েন্টে। যেখানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমি যাচ্ছিলাম সান্দাকফু। নেক্সট টাইম মেয়ে যখন 7 মাস বয়স তখন এসেছিলাম দার্জিলিং, সেই সময় একবার এসেছিলাম এখানে। আর এই জায়গার একটা ইন্টারেস্টিং পার্ট কি জানো? এই পুরো মার্কেটটা অবস্থিত একটা কবরস্থানের ওপর। দেখো সামনে তোমরা সেই সব সমাধিও দেখতে পারবে, যদিও এই কবরস্থানটা কিন্তু অনেকটাই কি পুরনো। বলে না, আমি নেবো না। লাগিনি, হ্যাঁ না, রেডি রেডি। এটা কুড়ুর, এটা বনু, দিদি, এটা দিদি। কি করবা? আবার এটা রেখে দিলাম, ঠিক আছে? এর মধ্যে রাখলাম আবার। বাবা 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 বাবা। দেখলি না লাস্টে কতগুলো চামচ আসছে? কি রে, ঝামেলা করছিস কেন? সবাই তোর মেশো, তোর মা, তোর কি হবে? মেয়েরা খাচ্ছিল ম্যাগি,
সেই দেখে আমার একটু লোভ হলো আলুর দম খাওয়ার। এই সেম দোকান থেকে এর আগেও আমি আলুর দম খেয়েছি, তবে বেশ ভালো বানায়। পাহাড়ের আলুর দম আমাদের এখানকার আলুর দমের থেকে সম্পূর্ণ রকম আলাদা। আমাদের এখানে যেমন ড্রাইনেস আছে, পাহাড়িয়া আলুর দমে কিন্তু এরকম একটা আলুর সাথে ঝোল আর সাথে ওপরে এই চিড়ে ভাজা টাইপের জিনিস দিয়ে আর কি একটু চানাচুর টাইপের দিয়ে তোমাকে সার্ভ করবে। খেতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। এই নে 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 ঠিক আছে, আমি একটু বোটিং করবো। পড়ে যাবি রেখে চলে যাবে, ঠিক আছে? বোটিং করকে একদিন রেখে আয়ার না জয় বল বলে দিছি। আমাকে একটু দে, আমাকে। তুই কেন খেলি না তখন বেশি করে? তাহলে খা নিজের মতো, ওকে তোকে জ্বালাতন করবি না। পুরো ট্রিপটাতেই দুই বোন কিন্তু ভালো ঝগড়া মারপিট করেছে, যদিও আমার মেয়ের কন্ট্রিবিউশনটা একটু বেশি ছিল। যাই হোক, সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চললাম আবার এনজিপির পথে। এমনি এমনি তো এনজিপি পৌঁছানো যাবে না, সীমানা অবধি যখন এসেছি তখন পশুপতি মার্কেট কি করে মিস করি বলতো? তাই জন্যই সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পৌঁছে গেলাম পশুপতি মার্কেটে। সামনে যে ব্যারিকেড ওয়ালা দেখতে পাচ্ছ, সেই জায়গাটা হলো পশুপতি মার্কেটের এন্ট্রান্স। আর পশুপতি মার্কেট তোমরা সবাই জানো, নেপাল আর ইন্ডিয়া বর্ডারের মধ্যিখানে। সেখানেই পৌঁছে গেলাম। মধ্যিখানে সেকে পেরিয়ে এটা হলো এর এন্ট্রি গেট। আর এখানে সবার আগে খেয়ে নিলাম চা। নিন और कितना और एक मोबिन मादा। এখন আছি পশুপতি মার্কেটে, আর নেপালে ঢুকেই ফার্স্ট চা। আর এখানকার চায়ের স্মেলটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যেমনি নর্মাল লিকার খাই সেমনি কিন্তু লিকারের সাথে সাথে কিন্তু এখানে একটা স্মেল আছে। স্মেলটা কিন্তু খুব সুন্দর, একটা আদরক এলাইচি মশলা টিয়ের মতন, বেশ ভালো। চাটা একটু টেস্ট করে দেখে কেমন। এখানকার লোকাল দুধের চা। হ্যাঁ, এখানকার লোকাল গরুর দুধের চা। ভাই এই গায়ে কা দুধ হয় না? হ্যাঁ, তো এটা গরু মানে এখানকার লোকাল যে গরু এখানে যারা রাখে আর কি, সেই দুধের চা। একটু টেস্ট করে দেখি কেমন। খুবই ভালো, টেস্ট একটু ডিফারেন্ট আমাদের ওখানকার থেকে। যেহেতু আমরা কিন্তু প্যাকেটজাত খেয়েই অভ্যস্ত, তাই এটা একদম ডিফারেন্ট টেস্ট, আর আমার তো বেশি ভালো লাগে। ইয়েস, উই আর বাঙালি, আমরা চা পান করি না, খাই। যাই হোক, এখানে যে দাদাটার কাছ থেকে চা নিয়েছিলাম, সেই দাদাটাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে নেপালের ভেতরে মানে পশুপতি মার্কেটের গভীরে যেতে গেলে মানে ভেতরে যেতে গেলে কি করতে হবে। তো বললো সামনেই গাড়ি পাওয়া যায়, সেখান থেকে গাড়ি নিয়ে যাবে পশুপতি মার্কেটের ভেতরে মানে নেপালের ভেতরে। দেখা যাক কতদূর নেপালের ভেতর যেতে পারি। এখন নেপালের টাকা নিচ্ছে। ये बिस्किट और है अरे ठीक है এত টাকা নিয়ে কি করবে? নেপালের টাকা নেপালেই তা চলবে। যবে আবার নিয়ে আসবে তবে ভাঙিয়ে তারপরে যেও ওখান থেকে, দিনকে আবার ঘোরাতে নিয়ে যাবে। কি বলিস, তাই না? किस दिन হ্যাঁ, लेना है टाका কোথায় যাচ্ছি রাজুদা, কোথায় যাচ্ছি? নেপাল নেপাল। ও বলেছিলাম দার্জিলিং ঘোরাতে নিয়ে আসবো, হ্যাঁ, সেখানে দার্জিলিং হয়ে গেল, তারপরে তোর শিটং হয়ে গেল, বার্মিক হয়ে গেল, নেপালে হয়ে গেল। এবার নেপালে নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ নেপাল। আর বাকি কিচ্ছু থাকলো না। এরপর যদি তুই বলিস কাশ্মীর, কাশ্মীর যাবো না বাবা, যা অবস্থা অসম্ভব। কাশ্মীর আমি খেয়াল থেকে হাঁটিয়ে দিই। পরেরবার যখন আসবে, পরেরবার আমি ডুওলিঙ্গো থেকে নেপালি ভাষা শিখে আসবো, তাহলে ওদের সাথে কথা বলতে পারবো। যে গাড়িটা করে এসেছিলাম, হঠাৎই ড্রাইভার দাদা বললো তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন, আর আমাদেরকে নামিয়ে হট করেই চলে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারলাম না। কি হলো ব্যাপারটা, কেন ছেড়ে দিল? ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি ভাড়া করে আসতে হয়, ওরা একটা কুপন দিয়ে দেয়। এখানে এসে গাড়িটা ছেড়ে দিয়ে যাওয়ার সময় কুপনটা গেলে ওরা আরেকটা গাড়ি অ্যারেঞ্জ করে দেয়। এটা হচ্ছে এখানকার নিয়ম, স্ট্যান্ডের নিয়ম। আমার যেহেতু এখানে ফার্স্ট টাইম, তাই আমি এই নিয়মের কথাটা জানতাম না।
যাই হোক, বুবাই বলে দিল, তাই তোমরাও জেনে রাখো, যদি তোমরা পশুপতি মার্কেট ঘুরতে যাচ্ছ তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যে গাড়িটা তোমাকে নিয়ে যাবে সেই গাড়িটা সেই মার্কেটের ওখানে ছেড়ে দেবে, একটা কুপন হয়তো দিয়ে দেবে, অ্যান্ড ওই কুপনটা দেখালে নেক্সট টাইম ফেরবার পথে একটা গাড়ি দিয়ে দেবে তোমাদেরকে। আর সেখানে গিয়ে এই বাচ্চাদের ছোট ছোট জামাগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম মেয়ের জন্যও একটা নিয়ে নিই। তুই টুপি পরে আছিস কেন? ঠান্ডা লাগছে? গায়ে নেই সোয়েটার, মাথায় আছে টুপি। আমরা এখন আছি পশুপতি মার্কেটে, আর বুবাইরা পেছনে দেখতেই পারলে যে ওরা দেখছে ইলেকট্রনিক্স সামান। আমার ইন্টারেস্টেড নেই, আর তারপরে মেয়ে এখানে ঘুমাচ্ছে বলে আমি একটু রেস্ট নিচ্ছি। আমরা দুজনে এখানে রেস্ট নিই, বাকি লোকেরা কেনাকাটা করুক বল, বেকার মাথা কামিয়ে কী হবে। তো আমার টেনশন হলো একটা, এই ওপরটা দিয়ে আমাদেরকে কিন্তু উঠতে হবে। নেবে তো গেছি খুব মজায় সবাই মিলে, ওঠাটা ভীষণ চাপ। যাওয়া যাক, গিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই। ঘুরতে গিয়ে সেরকম একটা কিছুই পছন্দ হয়নি, তাই আবার ফিরে এলাম। ফিরে এসে এবার আমাদের পালা আবার এনজিপির উদ্দেশ্যে রওনা দেওয়া। এখানে হয়ে গেল একটা ট্র্যাজেডি। কি হয়েছিল জানো? চলো শেয়ার করি। অ্যাকচুয়ালি ড্রাইভার দাদা এখানে কোথাও পার্কিং প্লট পাচ্ছিল না, তার জন্য এমন একটা জায়গায় পার্কিং করেছে সেখানে যেতে আমাদের জাস্ট কাল ঘাম ছুটে গেছিলো, বিশ্বাস করো। ওই পশুপতি মার্কেটের এই এক্সিটের এন্ট্রি আর এক্সিট তোমার একই সেম জায়গা থেকেই, মানে যেখানে বর্ডার ক্রস করে তোমাকে আইডেন্টিটি কার্ড দিয়ে যেতে হবে। মানে তোমার যারা যারা যাচ্ছ তাদের অ্যাটলিস্ট আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, হোয়াট এভার ইট ইজ, তোমাকে কোনো আইডেন্টি প্রুফ দেখিয়ে তোমাকে এই পশুপতি মার্কেটে এন্টার করতে দেবে। কেন কিনা এই যে মার্কেটের এন্ট্রান্সটাই কিন্তু নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। আর এখানে গেলে মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কিন্তু কোনো ফোনের সিগন্যাল থাকবে না, তাই তোমরা যদি যাওয়ার প্ল্যান করছো এরকম ভেবে কিন্তু যেও। আর এরপরেই আমাদের সেদিনকার জন্য সর্বশেষ ভিউ পয়েন্ট একটা বাকি, সেটা ছিল মিরিক লেক। আর আমরাও পশুপতি মার্কেট থেকে বেরিয়ে চললাম মিরিক লেকের পথে। আমাদের রাস্তাটা যেহেতু মিরিকের পথেই আমরা চুজ করেছিলাম যে আসার পথে মিরিক হয়ে আসবো, তাই মিরিক লেকেই আর সেখানেই সেদিনকার লাঞ্চটা করব। পশুপতি মার্কেটে সেরকম কিছু খাবার ছিলও না, আর আমরা কিছু খাইও নি। আর আমাদের প্ল্যান ছিল যে একদম মিরিক লেকে ওখানে অনেকই খাবার দোকান আছে, ভাতের হোটেলও আছে, তো ওইখান থেকেই একদম প্রপারলি যেটাকে বলে লাঞ্চ, দুপুরের ভাত ডাল তরকারি খেয়ে এনজিপির পথে রওনা দেওয়া। তাহলে চলো মিরিকে পৌঁছে আবার তোমাদের সাথে বাদ বাকিটা শেয়ার করছি। এখনকার মতো টাটা, আবার মিরিকে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মিরিক লেক, যেটা ভিউ পয়েন্ট। এখানে আমার যদিও বা ঘোরা, জায়গাটা বেশ সুন্দর দেখতে। এখানে পার্কিং প্লট, এখানে পার্কিং প্লটে কিন্তু পার্কিং কমপ্লিট। আর এখন আমরা যাব মিরিক ঘুরতে। আমার তো বেশি খাওয়ারই চিন্তা লাগে, ঘোরা পরে, কারণ আমার অলরেডি ঘোরা আছে বলে। আর এই যে আরেকজন। সেখানে গিয়ে প্রথমে একটা হোটেলে ঢুকেছিলাম, তারপরে জানি না কোন রিজনে আমরা বেরিয়ে এসেছি, স্টিল আই ডোন্ট নো। বাট তারপরে আরেকটা ভাতের হোটেল ছিল পাশেই, একটা কাকিমা, আর সেখানে ঢুকেছিলাম। আমাদের মেন আকর্ষণ ছিল, লেখা ছিল আলু পোস্ত ভাত আর গরম ঘি ভাত। এই দুটো কথার জন্য আমরা না একটা আকর্ষণের মতো ছুটে গেছিলাম এই ভাতের হোটেলটাতে। বাট নো ডাউট বলতে গেলে খাবার দাবার খুব সিম্পল ছিল, একদম পুরো ঘরোয়া যাকে বলে। আর এই কাকিমাটা বাড়ি কিন্তু চন্দননগরে, উনি এখানে ব্যবসা পারপাস এখানে থাকেন, বাট এই জন্য আমাদের এদিককার লোক বলে মেবি, যাই হোক। বাট খাবার দাবার প্রথমেই পাতে পড়েছিল, দেখলে এখানে ঘি গরম ভাত, সাথে ছিল আলুর চোখা। আমি প্রথমে চেষ্টা করলাম যতটা সম্ভব মেয়েকে ঘি দিয়ে ভাতটা মেখে খাইয়ে দেওয়ার। আর পাহাড়ে গেলে আমি চেষ্টা করি মেয়েকে একদম লাইট খাওয়ানোর, যতটা কম খাওয়ানোর, কারণ পেট খালি থাকলে খুব একটা বাচ্চার প্রবলেম হয় না, কিন্তু পেট ভর্তি হলে এই রাউন্ড অ্যান্ড রাউন্ডে কিন্তু অনেক সময় বাচ্চার ভমিটিং বা প্রবলেম হতে পারে। তাই যতটা খায় ততটাই করি, কোনো জোর জবরদস্তি নেই। যতটা বলে মা খাবো খাও, যতটা বলে না দেন স্টপ। অন্য কিছু দিয়ে অবশ্যই তার ক্যালোরি ফুল করতে হয়, সেটার জন্য টুকিটাকি চিড়ে মুড়ি ছোলা ভাজা এসব দিয়ে এই জিনিসগুলো আমি ফিল করে দিই। হ্যাঁ, তোমার বানাতে শিখতে হবে। বানাতে শিখতে হবে মানে কি? আমি এত রান্না করার পর কেউ যদি আমাকে বলে বানাতে শিখতে হবে, তার মানে মানে उसमें प्रैक्टिस करना भी नहीं पड़ेगा, पानी डालने से। सीरियसली 9,000 6,600 ये वाला 60 रुपीस। होल लीफ के फर्स्ट क्लास। ये 4 बजे
কখন ওদের আদর হয়, কখন ওদের ভালোবাসা হয় ভগবানই জানে। 2 সেকেন্ডের ভালোবাসা। যখন নামা ডাকে না তখন বলেছিল যে, আমি বলেছিলাম 1 ঘন্টা কি হবে মিরিক লেকে, বাট 1 ঘন্টা আমরা শুধু খাওয়া দিয়ে কাটিয়ে দিয়েছি। মিরিক লেক দেখতে এখন অব্দি যেতে পারিনি, যদিও আমার ঘোরা, তাই আমার অত মানে ইচ্ছা নেই। ওকে ওকে যাবো। আমি হেঁটে যাবো না, তোকে আদর করতে করতে যাবো। দেখা এটা একটু ক্যামেরায় বল। কাকে আদর করতে করতে যাবে তুমি? কাকে আদর করতে কাকে? করতে যাবি? হ্যাঁ কাকে আদর আমার তো এখনই ঢিসুম ঢিসুম করবি ওর সাথেই। না, একটু বাচ্চা। নামবি না? তো কেন? এখানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে সত্যি বলতে, দেখতেই পাচ্ছ সামনে, বাট আমার না যাওয়ার ইচ্ছা নেই। ঘন্টা, that is ঘন্টা। ঘন্টা বুঝলি তো, ঘন্টা বুঝু। মেয়েরা একটু সফট ড্রিঙ্ক খাওয়ার বায়না করছিল, তাই ওদেরকে নিয়ে একটু নিচের দিকে গেছিলাম, মানে মিরিক লেকের একটু কাছাকাছি। সেখানে গিয়েও দেখতে পেলাম এরকম অপূর্ব দৃশ্য। যদিও পুরোটা একদম মিরিক লেকের সামনে বা আমরা কোনো রকম কোনো বোটিং করিনি, কারণ টাইম খুবই অল্প ছিল। আমাদের দাদা কিন্তু এমনিই বলেছিল 4টের সময় কিন্তু বেরোতেই হবে, তাই 4টে তো হয়নি, আমরা 4:30তে বেরিয়েছিলাম। আর বিশ্বাস করো এতগুলো লোক গেলে একটুখানি টাইম এদিক ওদিক হয়ে যায়, কি বলো তোমরা? আর যাই হোক, তারপরে আস্তে আস্তে সন্ধে তো ঘনিয়ে আসছেই, আর সাথে এরকম চা বাগানের অপূর্ব দৃশ্য। কার না ভালো লাগে বলো? ট্রিপটা শেষ অবশ্যই হয়েছে, কিন্তু মন থেকে এই ট্রিপের মেমোরি একদমই যাবে না। আর থ্যাঙ্কস টু ফ্লাই উইথ ড্রিমস আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করার জন্য। আর তারা এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে, তাদের আইটিনারিটা এত সুন্দর। আশা করছি আমার ব্লগ দেখে তোমরা বুঝেই গেছো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমি এই পুরো ট্রিপটাকে একটা প্লে লিস্টে ফেলে রেখেছি, সেখান থেকে তোমরা যেখানকার ইনফরমেশন চাও সেখানে টুক করে উঠিয়ে নিতে পারো। আমরা সবাই টিউনিং করে যে হুডিগুলো পরেছিলাম, সেই হুডিগুলোর কিন্তু নিয়েছিলাম বংটিস থেকে। আর তোমরাও যদি চাও তোমাদের জন্য কোনো কাস্টমাইজ হুডি অর টি শার্ট অর শার্ট, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট দেম। আমি সব ইনফরমেশন ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অনায়াসে নিজেদের জন্য অর্ডার করে নিতে পারো। মিরিক লেক টু এনজিপি এই দূরত্বটা কিন্তু কম নয়, প্রায় 2.5 ঘন্টার দূরত্ব। মাঝে ছিল একটা ছোট্ট বায়ো ব্রেক। যে ড্রাইভ করছে তার কিন্তু দরকার, কারণ সে শুধু সেই পাহাড় থেকে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছে এনজিপি, মানে 4-4.5 ঘন্টা তার ধকল। তার জন্য একটা ছোট্ট বায়ো ব্রেক নিয়ে আমরা প্রায় সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছে গেলাম এনজিপিতে। বুবাইরা তখনই এসে পৌঁছায়নি, কারণ ওরা গেছিল স্কুটি জমা দিতে। স্কুটি জমা দেওয়ার তো আলাদা জায়গা, ওরা যেখান থেকে নিয়েছিল সেখানে জমা দিতে হবে। আর এবার সবাইকে পালা টাটা বাই বাই। থ্যাংক ইউ ভাইয়া। ট্রিপ এন্ড কেমন লাগছে রাজুদা? দুঃখ লাগছে এখন, কেমন লাগছে সৌরভদা? খারাপ লাগছে। সুন্দর ঘুরলাম আমরা, এত কিছু কাটলাম, আবার সেই লাইফে ফিরে যেতে হবে। বন্যা চাইতো, এবার আসছে বছর আবার হবে, ওই জন্য অপেক্ষা নাকি? নভেম্বরে নভেম্বর, আবার আজ তো আগের থেকে আপডেট দিয়ে রাখছে, কি অবস্থা আমাদের। আমাদের ট্রেন আসতে এখনো বাকি প্রায় অনেকক্ষণ, তাই দাঁড়িয়ে থেকে কি করব, চাই একটু চুস্কে নিয়ে নি। যেমনি ভাবনা তেমনি কাজ। চায়ের জন্য একটা দাদাকে দেখতে পেয়ে ডাক দিলাম, ও দাদা 1 কাপ করে চা হবে নাকি? ব্যাস, দাদা ছুটতে চলে এলো, কাস্টমার পেয়েছে বলে কথা। সাথে সাথেই বানাতে শুরু করে দিল আমাদের জন্য লেমন টি। সেখানে সেই টাইমে যেটা অ্যাভেলেবেল ছিল আমরা সেটাই খেয়েছি। আর সন্ধেবেলা হয়ে যাওয়ার পর না, আমাদের বাঙালিদের একটু চা না হলে চলে না, সে একটু দুধ চা হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, র চাই সই। এতগুলো বাচ্চাকে নিয়ে ট্রেনে ওঠা একটা হিমশিম ব্যাপার ছিল, তার জন্য সত্যি বলতে কোনো রকম কোনো ভিডিওই করতে পারিনি। এমনিও ট্রেনটা এত লেটেই ঢুকেছিল যে আমাদের রীতিমতো দৌড়াতে হয়েছিল সবাইকে নিয়ে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি। আর এই ট্রেনে ওঠা মাত্রই এই কফি দাদাকে দেখে ব্যাস, আর কি, কফির অর্ডার দিয়ে দিলাম, প্রত্যেকের জন্য 1 কাপ করে কফি।
মাইন্ডটা একদম বিশ্বাস করো রিফ্রেশ হয়ে গেল। আমাদের ট্রেনটা প্রায় 8টা 8:30 নাগাদ ছিল, তাই জন্য কিন্তু চা হলে আরেকবার ক্ষতি কি বলতো? একদম না, তাই না? আর চা কফি দিনে 3-4 বার না খেলে সত্যি বলতে মন পোষায় না। তাই কফি, আর এখানে কফি সার্ভিং এর টেকনিকটা কিন্তু জাস্ট অসাম লেগেছে আমার। রাতে যেহেতু কোনো রকম কোনো ডিনার নিয়ে ওঠেনি, তাই ডিনার তো করতে হবে, কিন্তু আমার ট্রেনের প্যান্ট্রি খাবার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তার জন্য মৃন্ময়দা সাজেস্ট করলো একটা অ্যাপ, সেটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, মানে ভুলে গেছি বলতে পারো। মনে পড়লে আমি অবশ্যই কোনো একটা ব্লগে তোমার সাথে ফুললি শেয়ার করে দেবো। খাবারটা আসতে অনেকটাই লেট হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল যেটা নেক্সট স্টেশন আসবে সেই নেক্সট স্টেশনেই আমাদেরকে দেওয়া হবে এই অনলাইন অ্যাপ থেকে যেটা অর্ডার করেছিলাম সেই খাবারটা। তো কিষানগঞ্জের পরে আবার নেক্সট স্টেশন ছিল মালদা, তো মালদা থেকে এই খাবারটা দিয়েছিল। মালদা পৌঁছতে পৌঁছতে অলমোস্ট হয়ে গেছিল 11টা 11:30। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিল, আমরাই মাত্র জেগেছিলাম এই খাবারের জন্য। তো এখন আমাদের খাবার চলে এসেছে, আর খাবারের রিভিউ অবশ্যই শেয়ার করবো, তাহলে কিন্তু সাথে থেকো। খাবারটা সর্বপ্রথম দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদের টাইম এমনিই বেশি লাগবে, আর আমরাই একমাত্র যারা এরকম লাইট চালিয়ে বসেছিলাম, সবাই কিন্তু মোটামুটি ঘুমিয়েই পড়েছিল। তার জন্য আমরা চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি করা যায় আর কি, তাড়াতাড়ি শেষ করা যায় ব্যাপারটা। তাহলে রিভিউ চলো শুনে নি। হেভি মা, কেমন কেমন? আমারও খুব ভালো লেগেছে। এই বলবি না, এই কেমন খাবার? ভালো? আমরা খাইনি এখনো। আর চলো লাস্টলি শেয়ার করি আমাদের খাবারে কি কি ছিল। ছিল চাউমিন, ভেজ চাউমিন, ছিল চিলি চিকেন আর স্যালাড। খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু যথেষ্টই ছিল। একজনের জন্য একটা পরিমাণ কিন্তু অনেকটাই বেশি মনে হয়েছিল পরবর্তীতে আমাদের। আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, গুড নাইট বলে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর এই আমার পুরো সিরিজটা আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, and subscribe for more such videos.